আমি আজকে আলোচনা করব দশম শ্রেণীর অধ্যায় 2-এ ভূগোলের অধ্যায় 2-এ পরিচ্ছেদ নাম্বার 4 আর্দ্রতা ও অধঃক্ষেপণ। তো আজকে আমি আর্দ্রতা সম্পর্কে আলোচনা করব, বিশেষত বাষ্পীভবন ও ঘনীভবন সম্পর্কে। অধঃক্ষেপণের পরে আলোচনা করব। তো আর্দ্রতা আসার আগে আমরা কিছু জিনিসের একটু ধারণা নিয়ে নিই। যেমন পৃথিবীতে আমাদের যে জলের যে যোগান অব্যাহত থাকছে, তো তার একটা প্রক্রিয়া আছে বা চক্র আছে, যেটাকে বলা হয় জল চক্র। তো জল চক্রটা কিরকম, যে প্রথমে জলটা সাধারণত আমরা দেখতে পারি কোথায়? সমুদ্র, নদী এবং ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের পুকুর, খাল, বিল, এই সমস্তের মধ্যে আমরা দেখতে পারি। তো এই জলটা তো সেখানেই শুধুমাত্র আবদ্ধ থাকে না, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণের মাধ্যমে সেটা প্রথমে উপর থেকে আবার নিচে, এই পদ্ধতিতে চক্রাকার একটা পদ্ধতিতে চলে। কিভাবে? একটা ছোট উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি। মনে করো প্রথমে সমুদ্র ধরলাম, যেটা হচ্ছে সব থেকে বড় জলের ভান্ডার সমুদ্র। এই সমুদ্রতে কি হয়? সূর্যের তাপে সেই সমুদ্রের জলটা বাষ্পীভূত হয়। বাষ্পীভূত হয়ে যখন বাষ্প হয়, তো সেই বাষ্প কোথায় যায়? সেই বাষ্পীভূত হয়ে গেল, সেই বাষ্প কণাগুলো উপরে উঠে যায়, অর্থাৎ মহাকাশে। সেখানে উপরে উঠে ঘনীভবন প্রক্রিয়ায় ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে, এবং সেই মেঘ থেকে পরবর্তীতে জলকণা রূপে কোথায়? ভূপৃষ্ঠে অধঃক্ষেপিত হয়। বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে অধঃক্ষেপিত হয়। বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে অধঃক্ষেপিত হওয়ার পর সেই জলধারা আবার প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে যায়। এইভাবে ক্রমাগত একটা চক্রাকার পদ্ধতিতে এটা চলতেই থাকে। তার জন্য একে বলা হচ্ছে জলচক্র। তাহলে কি করলো? যে প্রথমে সমুদ্র, নদী বা ভূপৃষ্ঠের যে কোনো জলীয় অংশ থেকে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে মহাশূন্যে মেঘ আকারে সঞ্চিত হয়ে সেটা পরবর্তীতে বৃষ্টি বা অধঃক্ষেপণের আকারে ভূপৃষ্ঠে পতিত হয়ে আবার জলাশয়ে মিলিত হয়। এইভাবে জলটা একটা চক্রাকার পদ্ধতিতে তার আবর্তনটা ধরে রেখেছে বা চলছে। তো তার জন্য একে বলা হচ্ছে জলচক্র। জলচক্রের গুরুত্ব কিন্তু অপরিসীম। জলচক্রের মাধ্যমেই পৃথিবীতে জলের যোগান অব্যাহত থাকে। যে অঞ্চলে জলীয় বাষ্পর উদ্বৃত্ত হয়, বেশি পরিমাণে থাকে, সেই অঞ্চল থেকে জলীয় বাষ্প, যেখানে জলীয় বাষ্পের ঘাটতি থাকে, সেই অঞ্চলে প্রবাহিত হয়। তারপরে এটা সাধারণত বায়ু প্রবাহের মাধ্যমেই হয়ে থাকে। তাছাড়া জলভাগ আর স্থলভাগের মধ্যে জলীয় বাষ্প আর শক্তির আদান প্রদান কিন্তু এই জলচক্রের মাধ্যমেই হয়ে থাকে। বিশেষত জলটার যোগানটা অব্যাহত রাখার জন্য, কারণ জলের আরেক নাম জীবন, জল ছাড়া জীবকুলের বাঁচা সম্ভব না। তো সমগ্র জায়গায় জলের যোগানটা অব্যাহত রাখার জন্য জলচক্রের গুরুত্বটা কিন্তু অপরিসীম। তো এরপরে আমরা আসবো, এটা হলো জলচক্রের সম্পর্কে ধারণা। এরপরে আসবো আমরা বাষ্পীভবন। বাষ্পীভবনটা কি জিনিস? বাষ্পীভবন হলো যে প্রক্রিয়ার মাধ্যমে জল অথবা যে কোনো তরল পদার্থ তার আণবিক পরিবর্তনের মাধ্যমে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে, সেটাই হচ্ছে সেই ভৌত প্রক্রিয়াকে বলা হচ্ছে বাষ্পীভবন। তাহলে কি বললাম? যে প্রক্রিয়ার মাধ্যমে জল অথবা কোনো তরল পদার্থ তার আণবিক পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, সেই ভৌত প্রক্রিয়াটাকে বলা হবে বাষ্পীভবন। এটা সাধারণত দুটা প্রক্রিয়া হয়ে থাকে। দুটা প্রক্রিয়া, একটা হলো বাষ্পায়ন, আর একটা হলো স্ফুটন। বাষ্পায়নটা কি জিনিস? বাষ্পায়নটা হচ্ছে যে কোনো উষ্ণতায়, সেটা কম হোক বেশি হোক, যে কোনো উষ্ণতায় সমগ্র তরল, সম্পূর্ণ তরল, মনে করি এখানে একটা তরল আছে, ধরলাম
এই স্থানটাতে তরল আছে, ধরলাম সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রের জল। সেই সমুদ্রের জলটা থেকে, সমুদ্র জলটা থেকে তার উপরিপৃষ্ঠ থেকে, অর্থাৎ এই অংশটার থেকে, উপরিপৃষ্ঠটার থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে, সেটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। অর্থাৎ বাষ্পায়নটা কি হলো, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে তরলের বাষ্পে পরিণত হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। স্ফুটনটা কি, তাপ প্রয়োগের ফলে। যেমন আমরা বাড়িতে চা করার সময় কি করি, তাপ প্রয়োগ করি। সেই তাপ প্রয়োগের ফলে গ্যাসে তাপ দেওয়া হয়, আগুন দেওয়া হয়, সেই তাপের ফলে দেখবে সেই জলটা কিন্তু ফুটে যায়। ফুটে যাওয়ার মানে হচ্ছে জলটা এরকম করে ঘুরতে থাকে, এরকম করে ঘুরে, তার মানে ওর মধ্যে জল পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। এর ফলে জলটা কিন্তু শুধু উপরিতল থেকে না, তার সমগ্র অংশের থেকে, অর্থাৎ যতটা জল ছিল সেই টোটাল জল, সম্পূর্ণ জলটার থেকে জলটা বাষ্পে পরিণত হয়ে যাবে। বাষ্পে পরিণত হয়ে যাওয়া এই প্রক্রিয়াটাকে, বাষ্পে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্ফুটন। তাই দুটো পদ্ধতি কি কি, একটা হলো বাষ্পায়ন, একটা হলো স্ফুটন। বাষ্পায়নের ফলে জলের উপরিতল থেকে জল ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, আর স্ফুটনের ফলে জলের সমগ্র তল থেকে, জলটা যতটা জল আছে সমগ্র অংশটা থেকেই জলটা বাষ্পে পরিণত হয়ে যাবে, জল বা তরল। এর বৈশিষ্ট্য কি, এই প্রক্রিয়ায় জলভাগের অণুগুলি গ্যাসীয় অণুতে পরিণত হয়। যেহেতু বাষ্প হয়ে যাচ্ছে, তার ফলে কি হয়ে যাবে, জল তরল পদার্থ থেকে বাষ্প হওয়া মানে গ্যাসীয় অণুতে পরিণত হয়ে যাবে। এটা সাধারণত সিএম এককে, অর্থাৎ সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। সেন্টিমিটার এককের দ্বারা এটাকে প্রকাশ করা হবে। আপেক্ষিক আর্দ্রতা, উষ্ণতা, বায়ু প্রবাহ আর ভূমিভাগের উপর কিন্তু এই বাষ্পীভবনটা নির্ভরশীল। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ক্রান্তীয় মরু অঞ্চল যে আছে, সেই ক্রান্তীয় মরু অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ কিন্তু সর্বাধিক। সেখানে বার্ষিক প্রায় 650 সেন্টিমিটার বাষ্পীভবন হয়ে থাকে। আর শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে সব থেকে কম, বার্ষিক প্রায় 10 সেন্টিমিটার। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি যে উষ্ণতার সাথে কিন্তু একটা এর ভালো সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক। কি রকম, উষ্ণতা বাড়লে বাষ্পীভবনের হারটা বাড়বে, উষ্ণতা কমলে বাষ্পীভবনের কিন্তু হার কমে যাবে। এরপরে আসবো জলীয় বাষ্প সম্পর্কে। জলীয় বাষ্পটা কি, জলীয় বাষ্পটা হলো গ্রিন হাউস গ্যাসগুলো যে রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রধানত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে মহাকাশে বিলীন হয়ে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বা পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার সমতা রক্ষা করে। তাছাড়াও গ্রিনহাউস গ্যাস হিসেবে এটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতেও সাহায্য করে। তো জলীয় বাষ্প কিভাবে সৃষ্টি হচ্ছে, যে আমাদের জলভাগগুলো রয়েছে সেই জলভাগগুলো থেকে তাপের ফলে জল বাষ্পীভূত হয়ে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে। সেই যে মহাকাশে বাষ্পীভূত হয়ে যেটা মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু জলীয় বাষ্প। যেরকম আমরা যদি দেখতে পারি, বাড়িতে কেটলিতে যদি জল বসানো হয়, কেটলি যেটাকে বলি আমরা, সেটাকে যদি জল বসানো হয় দেখবো তাতে যদি তাপ দেওয়া হয়, দেখা যাবে তার কেটলির মুখ দিয়ে ধোঁয়ার মতন কিছু জিনিস বাইরে বের হয়ে সেটা মহাশূন্যে বিলীন হচ্ছে। অর্থাৎ এই যে ধোঁয়ার মতন যে জিনিসটা বের হচ্ছে, এটাই হলো জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের সাথে কিন্তু উষ্ণতার একটা সমানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ যদি উষ্ণতাটা বাড়ে তাহলে জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে, আর উষ্ণতা যদি কমে তাহলে জলীয় বাষ্পের পরিমাণটা কমবে। এটা কিন্তু বায়ুমণ্ডলের আর্দ্রতার একমাত্র অন্যতম উপাদান। এর দ্বারা কিন্তু বায়ুমণ্ডলের আর্দ্রতা শুষ্কতা নির্ভর করে। যেখানে জলীয় বাষ্প বেশি সেখানে আর্দ্রতা বেশি, যেখানে জলীয় বাষ্প কম সেখানে আর্দ্রতা কম। আর জলভাগের প্রকৃতি আর তার উপস্থিতির উপর কিন্তু এর পরিমাণটাও নির্ভর করে। মেঘ, বৃষ্টিপাত, কুয়াশা, শিশির এই সমস্ত সৃষ্টিতেও কিন্তু জলীয় বাষ্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা আর্দ্রতা সম্পর্কে বলবো। তার আগে একটু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বাষ্পীভবনের একটা প্রক্রিয়া আছে। প্রথমে জল যে কোনো পদার্থ তিনটা রূপে অবস্থান করে, কঠিন, তরল আর গ্যাসীয়। সবগুলো স্টেপ বাই স্টেপ হয়। প্রথমে কঠিন, সেটাতে তাপ প্রয়োগ করলে তরল, সেটাতে তাপ প্রয়োগ করলে গ্যাসীয় বা বাষ্প। আবার উল্টো দিক থেকে যদি আসি তাহলে কি হবে, গ্যাসীয় তাপ বর্জন করে নিলে, তাপ কমিয়ে নিলে তরল, তরল থেকে তারপরে কঠিন তাপ বর্জনের ফলে। কিন্তু কোনো কারণবশত তরলে যদি না আসে, কঠিন থেকে সোজাসুজি বাষ্প, এবং বাষ্পের থেকে তাপ বর্জনের ফলে আবার কঠিনে আসে, এই যে মাঝখানে তরল যে
স্টেপটা ছিল তরলের, সেটা যদি বাদ চলে যায়, কঠিন থেকে সরাসরি গ্যাসীয়, গ্যাসীয় থেকে কঠিন হয়, এই প্রক্রিয়াটাকে, যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। সেটা হলো ঊর্ধ্বপাতন। এবার আসি আর্দ্রতায়। আর্দ্রতা কি জিনিস? যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় বায়ুর আর্দ্রতা। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চল, সেই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে নির্দিষ্ট সময়, একটা যে কোনো একটা সময়ের মধ্যে সেখানে বায়ুটার মধ্যে, সেই স্থানের বায়ুর মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। এটা উষ্ণতা, উচ্চতা, চাপ প্রভৃতির দ্বারা কিন্তু প্রভাবিত হয়। কোন স্থানে উষ্ণতা, উচ্চতা ও চাপ দ্বারা এটা প্রভাবিত হবে। আবহাওয়া ও জলবায়ু নির্ধারণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার এটাকে শ্রেণীবিভাগ যদি করি, এর তিনটা শ্রেণী আছে। তিনটা শ্রেণীর মধ্যে এক হচ্ছে চরম আর্দ্রতা, দুই বিশেষ আর্দ্রতা, তিন আপেক্ষিক আর্দ্রতা। তো চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতা কি জিনিস? যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, যতটুকু আছে, যে পরিমাণটা জলীয় বাষ্প আছে, সেটাই হচ্ছে আমার চরম আর্দ্রতা। একে গ্রাম প্রতি ঘনমিটার এককে প্রকাশ করা হয়। কি একক? গ্রাম প্রতি ঘনমিটার এককে প্রকাশ করা হয়। উষ্ণতার সাথে এর সমানুপাতিক সম্পর্ক। যদি উষ্ণতা বাড়ে তাহলে চরম আর্দ্রতা বাড়বে, যদি উষ্ণতা কমে চরম আর্দ্রতা কমবে। এটা গেল চরম আর্দ্রতা। এবার আছে বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতাটা কি জিনিস? যে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার প্রকৃত পরিমাণটাকে বলা হচ্ছে বিশেষ আর্দ্রতা। এটাকে প্রকাশ করা হয় গ্রাম প্রতি কিলোগ্রাম একক দ্বারা। অর্থাৎ কি বুঝতে পারলাম? যে চরম আর্দ্রতা হচ্ছে প্রতি ঘনমিটার বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প আছে, সেটা হলো চরম আর্দ্রতা। আর বিশেষ আর্দ্রতা হলো প্রতি কিলোগ্রাম বায়ুতে কতটা পরিমাণ, কত গ্রাম জলীয় বাষ্প আছে, সেটা হচ্ছে বিশেষ আর্দ্রতা। এই আর্দ্রতা উষ্ণতার সাথে এর সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এটা উষ্ণতা যদি বাড়ে বিশেষ আর্দ্রতা বাড়বে, আর উষ্ণতা কমলে বিশেষ আর্দ্রতা কমবে। এটা বায়ুর চাপ দ্বারা প্রভাবিত হয়। এই বিশেষ আর্দ্রতা কিন্তু বায়ুর চাপ দ্বারা প্রভাবিত হয়। এবার আসে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? যে আপেক্ষিক আর্দ্রতা কি? কোনো স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, অর্থাৎ জলীয় বাষ্প আছে বা বিদ্যমান, আর সেই বায়ুকে সম্পূর্ণরূপে সিক্ত করতে যতটা পরিমাণ জলীয় বাষ্প দরকার, তার অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ কি গেল সংজ্ঞাটা? যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং সেই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার, তাদের যে অনুপাত, তাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটাকে শতকরা এককে প্রকাশ করা হয়। কেন শতকরা এককে প্রকাশ করা হয়? কারণ যে এটা সমজাতীয় এককের অনুপাত। উপরে যেটা থাকবে সেটা নিচেও থাকবে। অর্থাৎ যতটা আছে সেটার একটা একক, আর যতটা দরকার
তার একটা একক। তাহলে এই দুটার একক যেহেতু সমজাতীয় রাশি, তার জন্য ওই রাশি দুটো কাটা চলে যায়, ডিভাইডেড চলে যায়, কাটা চলে যায়, যার ফলে এদের কোনো একক থাকে না। আর একে শতকরা একক কেন প্রকাশ করা হয়? একে 100 দিয়ে গুণ করা হয়, যে মানটা বের হবে তাকে 100 দিয়ে গুণ করা হয় বলে একে শতকরা এককে প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা আরেকবার বলে দিই। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং সেই বায়ুতে যতটা পরিমাণ সম্পূর্ণ সম্পৃক্ত করতে যতটা পরিমাণ জলীয় বাষ্পের দরকার, তাদের যে অনুপাত, তাকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। একে শতকরা এককে প্রকাশ করা হচ্ছে। অধঃক্ষেপণের পরিমাণকে এটা নির্দেশ করবে। আর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে, অর্থাৎ উষ্ণতার সাথে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এই আর্দ্রতার ভিত্তিতে বায়ুকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সম্পৃক্ত বায়ু, 2 নম্বর অসম্পৃক্ত বায়ু, আর 3 নম্বর অতিপৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ুটা কি? যে বায়ুটার মধ্যে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার ঠিক ততটা পরিমাণ যদি জলীয় বাষ্প থাকে তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। অসম্পৃক্ত বায়ু তার উল্টো, অর্থাৎ বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার ঠিক তার থেকে যদি পরিমাণে কম জলীয় বাষ্প থাকে তখন তাকে বলা হয় অসম্পৃক্ত বায়ু। আর অতিপৃক্ত বায়ু বলতে বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার থেকে যদি অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকে তখন তাকে বলা হচ্ছে অতিপৃক্ত বায়ু। তাহলে এটা একদম সোজা জিনিস। সম্পৃক্ত মানে পুরোপুরি ভেজা, অর্থাৎ যতটা পরিমাণ জলীয় বাষ্প দরকার ঠিক ততটা পরিমাণ থাকবে। অসম্পৃক্তটা মানে পুরোপুরি ভেজা নয়, শুকনো জাতীয় জিনিস, অল্প ভেজা অল্প ভেজা, অর্থাৎ যতটা পরিমাণ জলীয় বাষ্প দরকার ঠিক ততটা পরিমাণ জলীয় বাষ্প থাকবে না, ঠিক সেটাই হচ্ছে অসম্পৃক্ত বায়ু। আর অতিপৃক্ত বায়ু কোনটা? যতটা পরিমাণ ভেজা দরকার তার থেকে অধিক ভিজে আছে, অর্থাৎ জল ঝরে পড়ছে, অর্থাৎ এর ক্ষেত্রে জলীয় বাষ্প যতটা থাকা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকে, সেটা হলো অতিপৃক্ত বায়ু। আর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা। হাইগ্রোমিটার যন্ত্রটা কি রকম? ইউ আকৃতি হয়, ঠিক এরকম হয়। একদিকে থাকে, এদিকে একটা থার্মোমিটার থাকে, এদিকে একটা থার্মোমিটার থাকে। যে একদিকে থাকে হচ্ছে আর্দ্রকুণ্ড থার্মোমিটার আর আরেক দিকে থাকে শুষ্ক কুণ্ড থার্মোমিটার। এই যন্ত্রটাকে এই জন্য অনেক সময় বলা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার বা হাইগ্রোমিটার। এবার আসবো ঘনীভবন। ঘনীভবন কি জিনিস? ঘনীভবন মানে হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া, অর্থাৎ যে ভৌত প্রক্রিয়ায় গ্যাসীয় উপাদান থেকে তরলে পরিণত হবে সেটাকে বলা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ কিভাবে হবে? একটা যখন গ্যাসীয় উপাদানটা তার শিশিরাঙ্কের নিচে তাপমাত্রা চলে আসে, শিশিরাঙ্কের নিচে যখন তাপমাত্রা চলে আসবে তখনই কিন্তু সেটা তরলে রূপান্তরিত হবে। সেই তরলে রূপান্তর, গ্যাসীয় থেকে তরলে রূপান্তরিত হওয়ার ভৌত প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঘনীভবন। এই ঘনীভবন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা মেঘ সৃষ্টিতে সাহায্য করে। 2 নম্বর, এর মাধ্যমে কুয়াশা, শিশির প্রভৃতি সৃষ্টি হয়। বাতাসে ভাসমান বিভিন্ন ধরনের এরোসলগুলোকে আশ্রয় করে এটা ঘনীভূত হয়। এগুলো সাধারণ বৈশিষ্ট্য ঘনীভবনের। এবার ঘনীভবনের বিভিন্ন রূপ আছে, বিভিন্ন রূপে ঘনীভবন হয়, যেমন শিশির, কুয়াশা, ধোঁয়াশা ইত্যাদি। শিশিরটা কিরকম? যে ভূপৃষ্ঠেও তাপ বিকিরণ করে যদি শিশিরাঙ্কের কাছাকাছি পৌঁছে যায় তাহলে বায়ুতে ভাসমান বিভিন্ন ধরনের যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেই জলীয় বাষ্পগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদের পাতা এবং ঘাসের আগায় ছোট ছোট জলবিন্দুর আকারে সঞ্চিত হয়। এই যে জলীয় বাষ্পটা যে সঞ্চিত হলো, এই ছোট ছোট জলবিন্দুর আকারে জলীয় বাষ্পকে বলা হচ্ছে শিশির। এরপর আছে কুয়াশা। ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করতে করতে খুব শীতল হয়ে যায়, শীতল হয়ে শিশিরাঙ্কের কাছাকাছি পৌঁছে যায়,
তখন ভূপৃষ্ঠে সংলগ্ন বায়ুস্তরে ভাসমান যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো ঘনীভূত হয়ে বাতাসে ভাসতে থাকে এবং একটা আবছা পরিবেশ সৃষ্টি করে, যেটা আমরা শীতকালে সাধারণত দেখতে পাই। সেটাকেই বলা হচ্ছে কুয়াশা। এবার হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়াশা হচ্ছে ধোঁয়া আর কুয়াশার মিলিত রূপ। কিভাবে সৃষ্টি হয়? ওজোন গ্যাসের উপস্থিতিতে নাইট্রোজেন অক্সাইড আর হাইড্রোকার্বনের সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় পার অক্সি অ্যাসাইল নাইট্রেট ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে প্যান। পার অক্সি অ্যাসাইল নাইট্রেট জাতীয় ফ্রি রেডিক্যালের সৃষ্টি করে পরিবেশটাকে ধোঁয়াটে করে দেয়। তো একেই বলা হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়া ধোঁয়া মনে হবে। সাধারণত শিল্প কারখানা যে সমস্ত অঞ্চলে আছে বেশি পরিমাণে দেখা যায়, সেই সমস্ত অঞ্চলে এই ধোঁয়াশার সৃষ্টি হয়। এর গভীরতা আর স্থায়ী কিন্তু অনেক বেশি হয়, আর এটা ক্ষতিকর বায়ু দূষণ। এটা কিন্তু এক ধরনের বায়ু দূষণ। এর মাধ্যমে ধোঁয়াশার যখন হয় কোনো অঞ্চলে, সেই অঞ্চলে মানুষের নাক চোখ জ্বালা করে। এবার আসি ঘনীভবন আরেকটি রূপ হচ্ছে মেঘ। মেঘ কি রকম? যে বাতাসে যে বিভিন্ন জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো আকাশে উঠে গিয়ে, মহাকাশে উঠে গিয়ে বাতাসে ভেসে বেড়ায় পুঞ্জীভূত হয়ে, বা পুঞ্জের আকারে গোষ্ঠীবদ্ধ হয়ে একসাথে পুঞ্জীভূত হয়ে ভেসে বেড়ায়, যেটা আমরা সবাই দেখি। আকাশে তাকালেই আমরা মেঘ দেখতে পারবো। তো সেই মেঘগুলো যখন একটা বিশাল অঞ্চলকে আচ্ছাদিত করে ফেলে, বিশাল একটা অঞ্চলকে আচ্ছাদিত করে দিল, একটু অন্ধকার অন্ধকার পরিবেশ সৃষ্টি করে দেয়, তখন সেই পরিবেশটা বা সেই অবস্থাটাকে বলা হচ্ছে মেঘাচ্ছন্নতা। তাহলে মেঘটা কি গেল? মেঘটা হলো যে বাতাসে ভাসমান জলীয় বাষ্প বা জলকণা যখন পুঞ্জীভূত হয়ে মহাকাশে ভেসে বেড়ায়, তখন তাকে বলা হয় মেঘ। এরপরের দিন আমরা আলোচনা করব অধঃক্ষেপণ সম্পর্কে।